Hello my dear learners and viewers, welcome to today's online class. Myself Laboni Rai Nondi, Assistant Teacher, English, Sholorani Devi Municipal Girls High School, West Bank of Nanadiki. My dear students, hope you are all well by the grace of the Almighty. I am also fine. Today I will take a class from the syllabus of class 6. This is the third part of the right use of the verb. आगे আমরা দুইটা আরো পার্ট করেছি রাইট ইউজ অফ ভার্বের। তো আজকের পার্টটা হচ্ছে থার্ড পার্ট এটা এবং আমাদের লাস্ট পার্ট আজকে লাস্ট ক্লাস ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বসের উপর। ঠিক আছে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের যার যার কাছে যে গ্রামার বইটা আছে সেটাও সামনে রাখো, সেটাও কাজে লাগতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা সরাসরি আজকের ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা ক্লাসটা শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। যেহেতু আমরা আগে দুইটা অংশ করে ফেলেছি এবং আশা করছি তোমরা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করেছো, SWগুলো করেছো। তাহলে আজকে আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে রুলস পড়ব আমরা। এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 5টা রুলস লেখা আছে। এই 5টা রুলসের সাথে সাথে আমি আরও 3টা রুলস দিব। তাহলে আগে আমরা একটু 5টা রুলস সম্পর্কে একটু জেনে নিচ্ছি, তোমরা বোর্ডে খেয়াল করো। টু বি ভার্ব এবং হ্যাভিং এর পর, এটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি। টু বি ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একরকম, পাস্ট টেন্সের ক্ষেত্রে একরকম, ফিউচার টেন্সের ক্ষেত্রে একরকম। তো আমাদের যদি ভার্বের ইউজ সম্পর্কে জানতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে টেন্স, তারপর ভার্ব, তারপর নাম্বার, পার্সন, এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আমার মাথার মধ্যে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি মূল ক্লাসে চলে যাচ্ছি। দেখো তোমরা অবশ্যই খাতায় এগুলা তুলে নাও। ক্লাসের যে আমি যে রুলসগুলো লিখেছি প্রত্যেকটা রুলস দয়া করে খাতায় তুলে নাও। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথম রুলসটা দেখো, টু বি ভার্ব এবং হ্যাভিং এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। টু বি ভার্ব মানে হচ্ছে যে কোনো ধরনের টু বি ভার্ব। তারপর হচ্ছে হ্যাভিং, HAVING, হ্যাভিং এর পর মূল ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। এখানে মূল ভার্ব কোনটা দেখো, এখানে একটা এক্সাম্পলের দ্বারা আমি বুঝিয়েছি। হি বট এ শার্ট হ্যাভিং ড্যাশ দ্য মানি। হি বট এ শার্ট হ্যাভিং ড্যাশ দ্য মানি। এখানে ব্র্যাকেটে কি আছে? গেট। তাহলে এখানে এই যে মূল ভার্ব বলতে আমার এই গেট যে ভার্বটা এটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে আমার এই মূল ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপলে পরিবর্তন হবে। গেটের পাস্ট পার্টিসিপল হচ্ছে গট। গেটের পাস্ট পার্টিসিপল কি? গট। তাহলে এখানে আমার আনসারটা কি দাঁড়াচ্ছে? হি বট এ শার্ট হ্যাভিং গট দ্য মানি। আমরা বুঝতে পেরেছি তো সবাই? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা পরবর্তী ক্লাসটাতে চলে যাচ্ছি, পরবর্তী রুলসটাতে চলে যাচ্ছি। সেন্টেন্সের শুরুতে দেখতে পাচ্ছ, তোমরা এক্সাম্পলটা খেয়াল করো। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে, হ্যাঁ এই যে দেখো উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে। ঠিক আছে, সাবজেক্টের পরে কি বসে? কুড বসে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমি রুলসটা আবার বলছি, যখন কোনো বাক্যের শুরুতে দেখবা যে উড দ্যাট দিয়ে বাক্যটা শুরু করেছে এবং সেই ক্ষেত্রে আমাকে সাবজেক্টটা আগে খুঁজে পেতে হবে। সাবজেক্টটা হচ্ছে যেমন এই বাক্যটাতে সাবজেক্ট কোনটা? আই। ঠিক আছে, এই সাবজেক্টের পরে কি বসবে? কুড বসবে এবং প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই যে প্রদত্ত ভার্ব মানে হচ্ছে এই ভার্বটা, হ্যাঁ এই ভার্বটার কি ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এটার অ্যান্সারটা কি আমরা বলতে পারবো কেউ? আচ্ছা, খুবই সহজ। তাহলে এটার অ্যান্সারটা হবে সাবজেক্টের পর যেহেতু বসবে তাহলে আমি এখানে লিখব আই এর পর এখানে লিখব আমার অ্যান্সারটা হবে কুড মিট। ঠিক আছে, তাহলে এখানে আমার বাকি
বাক্যটা সেম টু সেম ঠিক থাকবে, শুধু আমার এখানে সাবজেক্টের পরে কুড বসাতে হবে আর আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে? তাহলে উড দ্যাট আই কুড মিট মাই প্যারেন্টস। ওকে, তো আমরা বুঝতে পেরেছি তো 2 নাম্বার রুলসটা। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার রুলসে যাচ্ছি। এভরি ইচ ওয়ান অফ, খেয়াল করো, এভরি ইচ ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। আবার বলছি, এভরি ইচ ওয়ান অফ থাকলে প্রদত্ত ভার্বের কি বসে? সিঙ্গুলার ফর্মটা বসে। তাহলে এখানে দেখো এভরি দিয়ে একটা বাক্য দেওয়া আছে, এভরি ওয়ান ড্যাশ পিস, মানে কি সবাই সুখ চায়, শান্তি চায়, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বলেছে এই যে কোনো এগুলা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেক্ষেত্রে আমাকে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসাতে হবে, মানে কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে কি হবে? ওয়ান্টস, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? আমার ভার্বটা পরিবর্তন হয়ে ওয়ান্টের পরিবর্তে হচ্ছে ওয়ান্টস। এভরিওয়ান ওয়ান্টস পিস, পিস। ওকে, লিখেছো তো সবাই খাতায়? আচ্ছা, এবার আমরা নেক্সট রুলসে যাচ্ছি। একই দৈর্ঘ্য, খেয়াল করো, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে, আবার বলছি, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বটি সিঙ্গুলারে পরিবর্তন হয়। আবার বলছি, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বুঝালে সাবজেক্টটা দেখতে যদি প্লুরালও হয় তাহলে সেক্ষেত্রে আমাকে সেটা প্লুরাল না ধরে আমাকে ধরতে হবে এটা কি একটাই ইউনিট, মানে একটাই অংশ, এক ধরতে হবে, তাহলে ভার্বটি সিঙ্গুলারে পরিবর্তন হয়। তাহলে দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝালে তোমরা হয়তো আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে, মানে কি 50 মাইলস, 50 মাইল হচ্ছে একটা খুব লম্বা দূরত্ব। তাহলে এখানে মাইলস, এই যে দেখো মাইলসটা কিন্তু এটা আমাদের সরাসরি দৃষ্টিতে আমরা দেখছি যে এটা প্লুরাল নাম্বারে আছে, কিন্তু আসলে তা না। তাহলে 50 মাইলস হচ্ছে পুরোটা একটা ইউনিট, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি করতে হবে? এটাকে সিঙ্গুলার হিসাবে ধরতে হবে। তাহলে 50 মাইলসের সাথে আমাকে যেহেতু এখানে বি দিয়েছে, বি মানে হচ্ছে টু বি ভার্ব, তাহলে এখানে আমাকে টু বি ভার্বটা বসাতে হবে ইজ, ঠিক আছে? টু বি ভার্বটা কি বসাবো? ইজ, সিঙ্গুলার নাম্বারের টু বি ভার্ব, ঠিক আছে মা, মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, তাহলে দেখো 50 মাইলস ইজ এ লং ওয়ে, বুঝতে পেরেছি? তাহলে এই ধরনের আরও অনেক শব্দ আছে, এখানে মাইলস দেওয়া আছে, তারপরে মনে করো যে আমরা দিতে পারি আরও অনেক ধরনের শব্দগুলো এরকম যেগুলোর পিছনে এস লেখা থাকে, দেখতে মনে হয় প্লুরাল নাম্বার কিন্তু আদৌ সেগুলো প্লুরাল নয়, সেগুলোকে কি ধরা হবে? একটা ইউনিট ধরা হবে, ঠিক আছে? এবার আসি আমরা 5 নাম্বারে, 4টা লিখা হয়েছে তো, 1 2 3 4, আমি কিন্তু 4টা পড়িয়ে ফেলেছি। এবার 5 নাম্বারে যাচ্ছি। দেখো, এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল পরিবর্তন হয়। ভার্বটি কিসে পরিবর্তন হয়? পাস্ট পার্টিসিপলে পরিবর্তন হয়। কিসের কিসের ক্ষেত্রে দেখতে পারো, বোর্ডে দেখো, এম ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বটি কিসে পরিবর্তন হয়? পাস্ট পার্টিসিপলে পরিবর্তন হয়। তাহলে এটার এক্সাম্পলটা আমি উপরে লিখছি, তোমরা একটু উপরে খেয়াল করো, কষ্ট করে লিখে ফেলেছো তো। 1 নাম্বার রুলসটা আমি কিন্তু ইরেজ করে দিচ্ছি 1 আর 2, কারণ এখানে আমি আরও 2টা রুলস লিখবো, 2টা রুলস তোমাদেরকে বুঝাই দিব। The door
ওয়াজ ক্লোজ। ঠিক আছে, তাহলে দ্য ডোর ওয়াজ ক্লোজ, তাহলে এটা চেঞ্জ হয়ে কী হবে, যেহেতু পাস্ট পার্টিসিপলে বলছে তাহলে এটা চেঞ্জ হয়ে হবে দ্য ডোর ওয়াজ ক্লোজড। ঠিক আছে, দ্য ডোর ওয়াজ ক্লোজড। আমার শূন্যস্থানে কি বসছে, ক্লোজড শব্দটা বসবে ক্লোজের পরিবর্তে। ঠিক আছে, আমি নিচের রুলসগুলা মুছে দিচ্ছি, তোমরা আশা করি তুলে ফেলেছো সবগুলো। এবার আমি আরেকটা রুলস লিখবো, 6 নাম্বার রুলস। 6 নাম্বার রুলসটা একটু খেয়াল করো ভালো করে, কারণ এটা একটু বড় একটা রুলস। এটাতে আমরা একটু ভালো করে যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। দেখো, having have, has, had, get, got ইত্যাদি ভার্বগুলি যখন কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে। কি ভার্বের? পজিটিভ ভার্বের কাজ করে। পজিটিভ ভার্ব সম্পর্কে আমি তোমাদেরকে প্রথম যেই রাইট ইউজ অফ ভার্বের ক্লাসটা করিয়েছি সেটাতে আমি বুঝিয়েছি তোমাদেরকে। তাহলে আজকে আমরা দেখব যে এটার ব্যবহারটা কি হতে পারে। তখন ভার্বটির কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেই আমরা। আই গট দ্য বুক। ঠিক আছে, আমার শূন্যস্থানে কি আছে? প্রিন্ট। তাহলে এটা পরিবর্তন হয়ে যেহেতু পাস্ট পার্টিসিপল বলেছে, হ্যাঁ তোমরা খেয়াল করো এখানে পাস্ট পার্টিসিপল বলেছে, তাহলে এখানে কি হবে? প্রিন্টেড। আই গট দ্য বুক প্রিন্টেড, কারণ প্রিন্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে প্রিন্টেড। আই গট দ্য বুক প্রিন্টেড। পজিটিভ ভার্ব মানে হচ্ছে মেইন ভার্বটা হিসাবে কাজ করবে, মেইন ভার্ব যেটা, তাহলে এটা একই সাথে মেইন ভার্বের কাজ করছে, এই জন্য পজিটিভ ভার্বের কাজ করে। তখন ভার্বের পাস্ট পার্টিসিপলে পরিবর্তন হয় যখন কোনো সেন্টেন্সের মধ্যে কি কি শব্দগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলো যখন থাকবে তখন আমার ভার্বটাকে পাস্ট পার্টিসিপলে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সটটাতে চলে যাই, 7 নাম্বার রুলসটাতে। বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়, আর আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হয়? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রুল, বিফোর এবং আফটারের ব্যবহার, কারণ এটা প্রায় সময় পরীক্ষাতে আসে।
বিফোরের প্রথম অংশ, বিফোরের প্রথম অংশ মানে হচ্ছে একটা সেন্টেন্স এক্সাম্পল দিব, এটার প্রথম অংশটা যখন কিসে থাকবে, পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। যদি প্রথম অংশটাতে পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া থাকে তাহলে এটার পরবর্তী অংশটা কিসে হবে, পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথাটা। এবার আফটারের প্রথম অংশ, হ্যাঁ মানে হচ্ছে আফটার দিয়ে যখন কোনো এক্সাম্পল দেওয়া থাকবে, যদি আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দিয়ে দেখো করতে পারো কি না। আই ইট মাই meal before he came। তাহলে এখানে হবে I had eaten my meal before he came। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আফটার আর বিফোরের যে ব্যবহারটা, এই যে এখানে বিফোর আছে, বিফোরের প্রথম অংশ, বিফোরের প্রথম অংশ হচ্ছে এইটা। ঠিক আছে, বিফোরের প্রথম অংশ মানে বিফোর লেখার আগের সামনের অংশটা, আর পরের অংশ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই যে বিফোরের প্রথম অংশটা বলেছে যখন পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, কারণ এখানে তো কিছুই দেওয়া নাই। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা পরবর্তী অংশটা সাহায্য নেব। কিভাবে সাহায্য নেব, পরবর্তী অংশটাতে দেখো কি কোন টেন্সে আছে, এটা পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে আচ্ছা, যখন বলেছে প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে তাহলে পরের অংশটা পাস্ট ইনডিফিনিটে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যখন এরকম রুলস দেওয়া থাকবে সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তখন আমরা এখানে যে পাস্ট ইনডিফিনিটে আছে তাহলে অবশ্যই আমরা কি করব, এখানে পারফেক্ট টেন্সটা রুলস ব্যবহার করব। ঠিক আছে, যেমন আই হ্যাড ইটেন, তাহলে অবশ্যই যেহেতু পাস্ট পারফেক্ট বলেছে আমাকে অবশ্যই এখানে হ্যাড শব্দটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, পারফেক্টের বেলায় হ্যাড ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্টের বেলায় ব্যবহার করতে হবে হ্যাভ অথবা হ্যাজ। মনে আছে তো, পড়িয়েছি কিন্তু। তাহলে দেখো আই হ্যাড ইটেন মাই মিল বিফোর হি কেম, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। ঠিক আছে, এই গেল আমাদের 7 নাম্বার রুল। এবার আসি আমাদের 8 নাম্বার রুলে। ইউনিভার্সাল ট্রুথ। ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই ধরনের যখন কোনো বাক্য আমরা দেখব আমাদের রাইট ইউজ অফ ভার্বের শূন্যস্থানের মধ্যে আসতে, তখন অবশ্যই আমরা সেই ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করব। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজ ইট ইজ ভার্বটা যা আছে তাই বসে যায়, কোনো পরিবর্তন ছাড়াই। ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য। ঠিক আছে, তাহলে দেখি আমরা একটা চিরন্তন সত্যের বাক্য লিখি, যেমন দ্য সান রাইজেস দেখো তোমরা বোর্ডে খেয়াল করো, তাহলে এখানে কি লিখেছে আমি বোর্ডে দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে আমার ভার্বটা যেরকম আছে অ্যাজ ইট ইজ সেটা সেরকমই বসে যাবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে,
বুঝতে পেরেছি তো সবাই? আমি আজকে তোমাদেরকে 8টা রুলস করিয়েছি। আশা করি তোমরা সবগুলা রুলস খুব মনোযোগ সহকারে করেছো এবং খাতায় লিখে নিয়েছো। যেহেতু এখন করোনাকালীন সময় চলছে এবং সামনে আবার শীত মৌসুম আসছে, এই সময় কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আমরা চেষ্টা করব বাসায় থেকে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে যতটুকু পড়া আমরা পড়তে পারি সেই পড়াটুকু বাসায় কমপ্লিট করে ফেলতে। ঠিক আছে? আমরা খুব মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো ফলো করব এবং যে কাজগুলো দেওয়া হয় তোমরা অবশ্যই সেই কাজগুলো করবে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কমপ্লেইন পাইনি। আমি কিন্তু বলেছিলাম তোমাদেরকে, যদি তোমাদের কোনো ক্লাস বুঝতে সমস্যা হয় বা কোনো নিয়ম বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবে, কিন্তু তোমরা কেউই জানানি। আচ্ছা যাক, আমি আশা করছি তোমরা আমাকে জানাবে, আমি সেই অপেক্ষায় থাকবো। তাহলে আজকে পর্যন্ত এতটুকুই আমাদের রুলস শেষ। আর আমাদের রাইট ইউজ অফ ভার্বের রুলসগুলো মোটামুটি প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দেব, এগুলো বাসায় করবে। আর যার যেই গ্রামার বইটা আছে সেই গ্রামার বইয়ের মধ্যে দেখবে অনেক ধরনের রাইট ইউজ অফ ভার্বের শূন্যস্থানগুলো দেওয়া আছে। ঠিক আছে? এই শূন্যস্থানগুলা বাসায় তোমরা কি করবে? প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেইটা আমাকে ইনবক্সের মাধ্যমে কমেন্টস করে জানাবে, আমি সেই প্রতীক্ষায় থাকবো। ঠিক আছে? তাহলে বাড়ির কাজগুলো তুলে নাও। বাড়ির কাজগুলো খুবই সহজ, কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো খাতায় উঠিয়ে নাও। তোমাদের সবার কাছে আশা করি বই আছে, যেটা থেকে তোমরা তোমাদের প্যারাগ্রাফ, তারপর বিভিন্ন এসে, ইমেইল এগুলা পড়ো। সেই বইটার মধ্যে দেখবা গ্রামার অংশের মধ্যে কিছু এক্সারসাইজ দেওয়া আছে রাইট ইউজ অফ ভার্বের। এই এক্সারসাইজগুলা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা। ঠিক আছে? তাহলে যেই রাইট ইউজ অফ ভার্বের যে সমস্যাটা ওইটা অনেকটাই সলভ হয়ে যাবে। আমাদের সবারই একটু সাবধানে থাকতে হবে, কারণ এখন কিন্তু পরিস্থিতি যাই ছিল দিন দিন কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। কারণ শীতকালে গত বছর কিন্তু এই শীতের সময় করোনার আবির্ভাব হয়েছিল চীনে, মনে আছে তো? তাই শীতকালটা আমরা বাসায় খুব সেফলি চলাফেরা করব। আর অবশ্যই চেষ্টা করব বাসায় থেকে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য। এখানে দেখো কয়েকটা বাক্য লিখে দিচ্ছি, তোমাদের কিন্তু পরীক্ষাতে এইভাবে আসবে না। পরীক্ষাতে কিন্তু প্যাসেজ আকারে আসবে। প্যাসেজের মধ্যে ব্র্যাকেটে ভার্বটা দেওয়া থাকবে এবং সেই ভার্বটাতে তোমরা ভার্বটাকে পরিবর্তন করে অবশ্যই উত্তরপত্রে লিখতে হবে। ঠিক আছে? আর এই জিনিসটা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের গ্রামারের যে ভীতিটা সেটা কেটে যাবে। আমার সাথে সাথে খাতায় তুলে নাও, কেউ বসে থাকবে না, খাতায় তুলে নাও। আমি কিন্তু একটা বাক্য তোমাদের রুলসের বাইরে দেইনি বাড়ির কাজ, সবগুলা রুলস কিন্তু করানো হয়েছে। ঠিক আছে? যতগুলা রুলস করানো হয়েছে সবগুলা রুলস কি করবা? বাসায় প্র্যাকটিস করবা এবং সেই অনুযায়ী এক্সারসাইজও প্র্যাকটিস করবা।
সবাই বোর্ডের দিকে খেয়াল করো, সুন্দর করে খাতায় তুলে নাও। দেখো আমি এখন একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে তোমার বোঝার সুবিধার জন্য। দ্য বুকস হ্যাভ বিন ড্যাশ, ব্র্যাকেটে কি আছে? প্রিন্ট। তারপরে আছে দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ, ব্র্যাকেটে কি আছে? ডু। তাহলে আমার শুধু ভার্বগুলো পরিবর্তন করতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ভার্ব। তারপরে আছে আই ডু নট মাইন্ড ড্যাশ রাইস, ঠিক আছে, ব্র্যাকেটে আছে ইট। তারপরে হচ্ছে হি কেম আফটার আই ড্যাশ ফর স্কুল, ভার্ব হচ্ছে এখানে স্টার্ট। তারপরে একটা 5 নাম্বার এভরি মাদার ড্যাশ হার চাইল্ড, তাহলে এভরি মাদার ড্যাশ হার চাইল্ড, ব্র্যাকেটে ভার্বটা হচ্ছে লাভ। এরপরেরটা আই মে ড্যাশ ইউ, ব্র্যাকেটে আছে হেল্প। এরপরেরটা হচ্ছে ফার্নিচার ড্যাশ মেক ফ্রম উড, ব্র্যাকেটে ভার্বটা হচ্ছে মেক। এর 8 নাম্বার শি হ্যাড দ্য লেটার ড্যাশ, ব্র্যাকেটে ভার্বটা কি? রাইট। এরপর আছে মাদার ড্যাশ, ব্র্যাকেটে আছে কুক রাইস নাও, ভার্বটা হচ্ছে কি তাহলে এখানে? কুক। মাই ব্রাদার অলওয়েজ ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে ভার্বটা ব্র্যাকেটে কি দেওয়া আছে? গেট। তাহলে আমাকে প্রত্যেকটার ক্ষেত্রে ভার্বটাই কিন্তু পরিবর্তন করতে হবে, করে অ্যান্সারগুলো কি করব আমরা? খাতায় লিখব। আর আশা করি HW পুরোটা তোমাদের খাতায় তোলা হয়েছে এবং তোমরা খুব ভালোভাবে নিয়মগুলো বুঝতে পেরেছো। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্তই। সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে চলাফেরা করবে। খুব প্রয়োজন না হলে বাসা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি বের হতেই হয় তাহলে অবশ্যই আমরা কি করব? স্বাস্থ্যবিধি মেনে চলব, ঠিক আছে? আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে যদিও সরকার থেকে অটো প্রমোশন দেয়, আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো শিখেই পরবর্তী ক্লাসে উঠতে হবে। তাই কি করব আমরা? অবশ্যই আমাদের সিলেবাস অনুযায়ী বাসায় পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।